বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাইকে নিয়ে আনন্দে আছেন এবং আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং খুবই পরীক্ষায় আসার মতো একটা অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি এই বিষয়ে ইতিপূর্বে দুইবার তাগিদ দিয়েছি, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, যে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আলোচনা হবে। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। আমার ছোট ভাই SM শাওন সাহেব চলে আসছে, আমাদের অরণ্য অনিক চলে আসছে, ভোলা জেলা থেকে MD শাহিন হাওলাদারও চলে আসছে, আমাদের হিমেল হোসাইনও চলে আসছে, তানিয়া আক্তার চলে আসছে, এরপরে MD ফেরদাউস চলে আসছে, MD ফরহাদ হোসাইন চলে আসছে, আমাদের আরিফ হোসেন চলে আসছে, রাকিবুল ইসলাম মঞ্জু আসছে, রবিউল ইসলাম রাজু আসছে, আমাদের শাহিন হাওলাদার সহ আস্তে আস্তে সবাই পর্যায়ক্রমে আসতেছে। আসেন। আমাদের শেফা রহমান কাজী সুখী চলে আসছে, তাকে অভিনন্দন। বাবুল হুসাইনও চলে আসছে, MD বদিউজ্জামান ওয়াসিম নতুন মনে হয় ও আসছে, আমার প্রতিবেশী মোমেন তরফদার, আল্লাহ 30 দিন তার সাথে আমার সাথে দেখা হয়, সে মোমেন তরফদারও চলে আসছে। তারপর রুমা আক্তার আসছে, ফাতেমা কানিস নিশি চলে আসছে, লাবনী রহমান আসছে, আমাদের কেনেডি আসছে, এরপরে মাহমুদুল হাসানও চলে আসছে। কাজী সুখী সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কাজী সুখী, তোমার প্রতি আমার যে স্নেহ ভালোবাসা যতটুকু আগে ছিল এখনো ঠিক ততটুকু আছে, একটুও কমেনি। তুমি যদি পারো একটু নিজেকে তৈরি করো, তোমার জন্য আগের মতোই সবকিছু খোলা আছে। নমিতা নন্দী চলে আসছে, সুজন মাহমুদ আসছে, আমাদের বৃষ্টি সুলতানা আসছে, দেওয়ান শাকিল আসছে, MD মুদাসির হোসাইন আসছে, MD জুয়েল শেখ, তারপর আমাদের হিমেল হোসাইন, তারপরে হিমেল আহমেদ, তারপরে আমাদের উত্তরা থেকে হাসিনা, মোমেন তরফদার, এরপর অনুরাধ আহমেদ, সোহেল রানা, আজকে খুব গুরুত্বপূর্ণ লেখছে অনুরাধ আহমেদ, আমাদের ফারজানা ঋতু, বিকাশ রাজ, খলিল খান, মোহাম্মদ মাসুম, শাকিল আহমেদ, ইকবাল হোসাইন, MD মাহবুব, দেওয়ান শাকিল, রুবেল হোসেন প্রধান, সোহেল রানা, আহসান, সাজেদুল ইসলাম, অপু শীল, নিজাম উদ্দিন। এই যে স্যার এন্টি বাদ দিয়ে আমার পুরো নাম ব্যবহার করা হয়েছে, এই জন্য আজকে নামটা উচ্চারণ করে ভালো লাগছে, নিজামুদ্দিন। খুব চমৎকার, একজন বড় ফির আউলিয়ার নাম নিজামুদ্দিন। তারপরে নিজাম মনে কিছু নিও না ভাই, আমাদের PBI হেডকোয়ার্টারে অত্যন্ত স্বনামধন্য এবং নাম করা এবং খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কম্পিউটার অপারেটর হিসাবে মীর সাইফুল ইসলাম, BPM PPM PBI হেডকোয়ার্টার্স। এরপর আমাদের আহসান আছে, MD ফেরদাউস আছে, আহমেদ রুবেল আছে, জান্নাত জাহান, খুব চমৎকার নাম, MD আশিক ইসলাম, নোয়াখালী থেকে আমাদের আরাফাত হোসেন বরাবর আছে। এই তানবীর, তোমাকে স্বাগতম। তুমি সম্ভবত আমার ভুল না হয়ে থাকলে আজকেই তোমার জন্য প্রথম ক্লাস, তোমাকেও স্বাগতম। আমাদের তানবীর আক্তার মুক্তি, উত্তরা যে ব্যাটালিয়ন গ্রুপের যে লিডার এবং নেত্রী আছে, আমি আশা করি তার নেতৃত্বে তার সকল ব্যাচমেট পার হয়ে যাবে। তারপর আমাদের নিলয় লোদ আছে, তারপরে আলামিন আকন লিমন আছে, MD আলম আছে, ফয়সাল রানা আছে, হ্যাপি শেখ আমাদের বরাবরে উপস্থিত আছে, সোহেল খান বিরাজও আছে, আমাদের আমিনা খাতুনও আজকে চলে আসছে, তন্নিমা লিমা উপস্থিত আছে, আমাদের আলামিন BP আছে, সুমনা রিগান ও সম্ভবত নতুন, সেও উপস্থিত আছে, নতুন বলতে 2-1টা ক্লাস করেছে সম্ভবত। MD নয়ন আছে, SM জোবায়ের রহমান, মিজান খান, হ্যাফি শেখ, ফৌজিয়া সুলতানা, তারপর আহমেদ রুবেল,
ইখতিয়ার হোসাইন, এমডি নাজমুল ইসলাম, এমডি আলম, মীর সাইফুল ইসলাম, রুবেল হোসেন প্রধান, এমডি নিপ্রু মৃধা, ইব্রাহিম কবির, নিপ্রু মৃধা, শাফিন জোবাইর। মোটামুটি আমার কাঙ্ক্ষিত এবং টার্গেট ফুল আপ সবাই আসছে। আমাদের রুহুল আমিন তালুকদার চলে আসছে, তারপরে আমাদের জিকরুল্লাহ জিকু চলে আসছে। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমাদের নতুন ক্লাস, আজকে খুব চমৎকার একটা ক্লাস করব। তার আগে একটু বলি, অলরেডি আমাকে প্রায় 60% লোক আজকে সারাদিনের সম্মানী পরিশোধ করে দিয়েছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বারবার বলি, সম্মানী পরিশোধ করার পর স্ক্রিনশটটা আমার যে মানে ফেসবুকের যে মেসেঞ্জার আছে, আমার মেসেঞ্জারে আপনি দিবেন। আমার মেসেঞ্জারে আপনি ছবি তুলে দিবেন, হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নাই। আর আমাকে ফোন করে বলা লাগবে না, আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দিতে চেষ্টা করি। আপনারা সবসময় আমার মেসেঞ্জারে মেসেজ দিলে হবে যে স্যার সম্মানী পরিশোধ করা হয়েছে, বাস, আর লাগবে না। 70% লোক অলরেডি সম্মানী পরিশোধ করে দিয়েছেন। যারা দেন নাই কোনো সমস্যা নেই, আস্তে ধীরে দিয়ে দিন। আচ্ছা, পড়ায় চলে আসি। আমরা আজকে পড়ব সাক্ষ্য আইনের 24 থেকে 30। অনেকের প্রশ্ন হলো স্যার 21, 22, 23 তো এখনো পড়া নাই, ওটা পড়াবো, ওটা আমার মাথায় আছে। আমরা আজকে পড়ব সাক্ষ্য আইনের 24 থেকে 30। আচ্ছা, এই পুরো সাক্ষ্য আইনের 24 থেকে 30 প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন আসে 100% শিওর। তার মানে আপনার পরীক্ষায় যদি 2 পরীক্ষা মিলে যদি 10টা প্রশ্ন হয়, যদি 10টা প্রশ্ন হয় 2 পরীক্ষায় মিলে, তার মানে আপনি একটা প্রশ্ন এখান থেকে কনফার্ম পাচ্ছেন। তার মানে আর থাকলো 9টা। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ আপনি বুঝতেছেন। তাহলে সাক্ষ্য আইনের 24 থেকে 30 এই পুরো এলাকাটা আমরা যে কথাবার্তা বলবো সবগুলো কথাবার্তা হইলো স্বীকারোক্তি নিয়ে। স্বীকারোক্তি কাকে বলে? স্বীকার করে যে উক্তি দেয়, কি স্বীকার করে? অপরাধ স্বীকার করে। তাহলে অপরাধ কে স্বীকার করে? একটা ফৌজদারি মামলার আসামি, কারণ দেওয়ানি মামলায় কোনো অপরাধ স্বীকার করার মতো কিছু নাই। আমি ওইদিকে বলেছিলাম দেওয়ানি মামলা হয় সাধারণত জায়গা জমি নিয়ে। তার মানে একটা ফৌজদারি মামলার সে অভিযুক্ত আসামি হইতে হবে। অভিযুক্ত অর্থ আপনারা জানেন যে পুলিশ চার্জশিট দিয়েছে, এখন আদালতে তার বিচার চলছে। তাহলে স্বীকারোক্তি কাকে বলে? দেখেন, ফৌজদারি কার্যবিধি আইনের 164 দ্বারা স্বীকারোক্তির কথা বলা আছে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় বলা আছে যে আসামি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিটা দেয়। আর এটা সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারায় বলা আছে। তার মানে সাক্ষ্য আইনের 24/30 স্বীকারোক্তি কাকে বলে। আর ফৌজদারি কার্যবিধি আইন 164, পিআরবি 467। এত গভীরে যাওয়ার দরকার নাই, আপনি শুধু মনে রাখেন এখানে স্বীকারোক্তি কাকে বলে। সাক্ষ্য আইনের 24 থেকে 30। তাহলে স্বীকারোক্তি কাকে বলে আমরা একটু পড়ি। একটা ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি, এরা তো বুঝছি নাকি। স্বীকারোক্তিকে প্রদান করতে পারে যদি এমসিকিউ পরীক্ষায় আসে, তাহলে কোনো আসামি অথবা কোনো ব্যক্তি অথবা কোনো অপরাধী অথবা ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি। তাহলে ক, খ, গ এরা কোনটা উত্তর হবে বলেন তো? কোন ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে পারে? ক, খ, গ, গ। কতে বলা আছে আসামি, খতে বলা আছে ব্যক্তি, গতে বলা আছে ফৌজদারি, গতে বলা আছে অপরাধী, আর গোড়ার গতে বলা আছে ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি। তাহলে উত্তর হবে গোড়ার গ। আচ্ছা, একটা ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি আদালতে হাজির হয়ে, আদালত বলা দরকার নাই, ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে, কথা কি বুঝতেছেন? তাহলে কোন ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে কোন প্রকার ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত, আমি আবার বলি,
একটা ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে কোনো প্রকার ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত, আবার বলি, ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত নিজের দোষ স্বীকার করে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে যে মানে জবানবন্দি প্রদান করে তাকে বলা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অথবা স্বীকারোক্তি। পারবেন? বাংলা আলাপ হইল কোন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হইয়া ভয়ভীতি ব্যতীত যে বক্তব্যটা প্রদান করে নিজের দোষটা স্বীকার করে, এটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি। একটা আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে নিজের দোষটা স্বীকার করে ভয়ভীতি ছাড়া নিজের দোষটা স্বীকার করে সে যে জবানবন্দিটা প্রদান করে সেটাকে বলা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তাহলে এটা কি ক্লিয়ার? বাবা ফ্যান একটু বাবার দিকে দাও। স্বীকারোক্তিমূলক জবানবন্দি কাকে বলে অথবা জবানবন্দি কাকে বলে একই কথা। হ্যাঁ, জবানবন্দি কাকে বলে যেই কথা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই কথা। যে কোনো ফৌজদারি মামলার অভিযুক্ত আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে কোনো প্রকার ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত নিজের দোষটা স্বীকার করে যে জবানবন্দি প্রদান করে তাকে বলা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আচ্ছা, এটা ধারা কত? সবাই লেখেন। সাক্ষ্য আইন 24/30, কার্যবিধি আইন 164। সবাই একটু লেখেন। সাক্ষ্য আইন লিখবেন 24/30 ধারা, তার নিচে লিখবেন কার্যবিধি আইন 164 ধারা। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এটাই চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই লিখছে, ভালো লাগতেছে। কোন ফৌজদারি মামলার একটা অভিযুক্ত আসামি আদালতে বা ম্যাজিস্ট্রেট নিকট হাজির হয়ে সে কোনো প্রকার ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ছাড়া নিজের দোষটা স্বীকার করে যে জবানবন্দি অথবা যে বক্তব্য যে বিবৃতি যাই বলেন প্রদান করবে তাকে বলা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অথবা জবানবন্দি। এটা হলো সাক্ষ্য আইনের 24/30, পিআরবি হলো 767 আর ফৌজদারি কার্যবিধি আইনের 164। এখানে পিআরবি দিলেও চলবে, না দিলেও চলবে, যেহেতু কাজটা করতেছে ম্যাজিস্ট্রেট, এই জন্য পিআরবির অত ধর্তব্য না। আচ্ছা, এখন আমরা আজকে মূল পড়া আসব। স্বীকারোক্তি নিয়ে কিছু বক্তব্য আসামি দিবে, এটা প্রাসঙ্গিক হইতে পারে, অপ্রাসঙ্গিক হইতে পারে। আমি মনে একটা চা খুঁজছিলাম। তাহলে আমার পড়াটা শুরু। এগুলো সব সময় একটু গুরুত্বপূর্ণ ক্লাস করি। স্বীকারোক্তি নিয়ে আমি এখন যে ক্লাসটা করব, সবাই একটু আমার কথা গুরুত্ব সহকারে শুনেন। এতক্ষণ যা পড়িয়েছি এটা তো পড়াইছি, কিন্তু এই এখন থেকে আমার ক্লাসটা শুরু হবে। এই মুহূর্ত থেকে আমার ক্লাসটা শুরু। সবাই কি মানসিকভাবে প্রস্তুত? সবাই কি রেডি? সবাই কি রেডি? আচ্ছা, রেডি। এখন কোনো দিকে মনোযোগ না দিয়ে আপনার কাছে হাত জোর করে অনুরোধ, দয়া করে একটু আমার কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনেন, একটু গুরুত্ব সহকারে শুনেন, দেখবেন ভাল লাগবে এবং পড়াটা পারবেন।
তাহলে আমি আবার বলি, এখন আমার যে ক্লাসটা হবে, এখানে আসামি যে স্বীকারোক্তিরা দিবে, এই স্বীকারোক্তিটা কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক শব্দের অর্থ হইল গ্রহণযোগ্য, আর অপ্রাসঙ্গিক শব্দের অর্থ হইল গ্রহণযোগ্য নয়। এটা কি বুঝতে পেরেছেন? আমি যদি বলি প্রাসঙ্গিক শব্দের অর্থ গ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক শব্দের অর্থ গ্রহণযোগ্য নয়। এখন আর শব্দ আসবে না, ফ্যান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসঙ্গিক শব্দের অর্থ গ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক শব্দের অর্থ গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এইগুলো এটা। এখন আমি যে কথাগুলা বলবো একটু গুরুত্ব সহকারে শুনেন, আল্লাহর রহমতে আপনি এক চান্সে পারবেন। এতদিন আমরা পড়ছি সাক্ষ্য আইন বা বিভিন্ন আইন পড়ছিলাম, ক্লোজ পড়ছি, ধরেন না 2-1, 2-2, 2-3। এখন যে সাক্ষ্য আইনটা পড়ব, এই সাক্ষ্য আইনটা হয় পজিটিভ না হলে নেগেটিভ, মানে হয় গ্রহণযোগ্য নাইলে অপ্রাসঙ্গিক মানে অগ্রহণযোগ্য। এই জন্য ধারাগুলো হবে এইভাবে 24-24, মানে স্বীকারোক্তি যদি গ্রহণযোগ্য হয় তাহলে 24, অথবা স্বীকারোক্তি যদি অগ্রহণযোগ্য হয় তাহলে 24। তাহলে 24-এর দুইটা ধারা, 24-24। যেখানে আমি দুইটা ধারা বলবো সেখানে আপনি ধরে নেবেন একটা প্রাসঙ্গিক একটা অপ্রাসঙ্গিক। কথা কি বুঝতেছেন? আমরা 24 থেকে 30 পর্যন্ত যখন যাব, দেখবো এখানে ডাবল ধারা কয়টা আছে। তাহলে 24-এর ডাবল ধারা, তাহলে 24-24। কেউ আগে বিন্দু পরিমাণ কমেন্ট করবেন না, আগে আমি বলি, আপনারা আগে বুঝবেন, তারপর আমি বললে তারপরে কমেন্ট করবেন। এর আগে যদি কেউ কমেন্ট করেছেন তাকে আজকে বের করে দেওয়া হবে গ্রুপ থেকে। একটা বিন্দু পরিমাণ যদি কেউ কোনো কমেন্ট করেন তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, তারা আজকে ক্লাস করতে দেওয়া হবে না। আগে আমি কথা বলবো, আমার কথা শুনবেন, আমার কথা বুঝবেন, তারপর আমি যদি বলি কমেন্ট করেন তারপর করবেন, এর আগে করতে পারবেন না। এর আগে শুধু চোখ বন্ধ করে শুনেন আমি কি বলি। সাক্ষ্য আইনের 24-এ হলো দুইটা ধারা, 24-24। তার মানে এখানে একটা প্রাসঙ্গিক, একটা স্বীকারোক্তি প্রাসঙ্গিক, একটা স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 25-এ একটা ধারা, শুধু 25। যেহেতু এখানে 25 একটা ধারা, তাহলে এখানে হয় একটা প্রাসঙ্গিক হবে না হলে অপ্রাসঙ্গিক হবে, দুইটার যে কোনো একটা হবে। কিন্তু যদি দুইটা ধারা হইতো তাহলে অটোমেটিক বুঝতাম একটা প্রাসঙ্গিক একটা অপ্রাসঙ্গিক। যেমন 24-এর দুইটা ধারা, 24-24। তার মানে এখানে একটা প্রাসঙ্গিক একটা অপ্রাসঙ্গিক, একবারে ক্লিয়ার। কিন্তু যখন বলছি 25 সিঙ্গেল ধারা, তার মানে এটা মুখস্থ করতে হবে এটা কি প্রাসঙ্গিক না এটা অপ্রাসঙ্গিক। সিঙ্গেল হলে একটু চিন্তা করার বিষয়, ডাবল হলে চিন্তা করা লাগে না, কারণ ডাবল ধারা হলে এটা অটোমেটিক একটা প্রাসঙ্গিক একটা অপ্রাসঙ্গিক। আচ্ছা, তাহলে 24-এ হলো ডাবল ধারা, 25-এ সিঙ্গেল, 26-এও ডাবল মানে 26-26, 27-ও 27-27, 28-ও সিঙ্গেল, 29-ও সিঙ্গেল, 30-30। তার মানে 24 থেকে 30-এর মধ্যে ডাবল ধারা হলো 4টা। প্রথমটা 24, লাস্টেরটা হলো 30, ডাবল ধারা। মাঝখান দিয়ে 26-27, ডাবল ধারা। তাহলে ডাবল ধারা হলো 24-24, 26-26, 27-27, 30-30। তাহলে ডাবল ধারা হইলো 4টা। আর যেহেতু ডাবল ধারা 4টা, তার মানে একটা হলো প্রাসঙ্গিক একটা হলো অপ্রাসঙ্গিক। তাহলে ডাবল ধারা কোনটা কোনটা এবার সবাই একটু কমেন্ট করে দেন আমাকে। ডাবল ধারাগুলো কি কি সবাই একটু কমেন্ট করে বলেন। এইভাবে কমেন্ট করবেন 24-24, 26-26, 27-27, 30-30, এভাবে কমেন্ট করবেন।
আমি তো 25, 28, 29 এগুলো তো লিখতে না করছি, একই করছে কাজটা। এই যে এমবি মাহবুবুর রহমান, আপনি তো কমেন্ট না শুনলে কিন্তু হবে না, কমেন্ট শুনতে হবে কিন্তু, যা বলতেছি। কমেন্ট যদি না শুনেন তাহলে কিন্তু এটা বেয়াদবির লক্ষণ। কমেন্ট শুনতে হবে, কমেন্ট না শুনলে হবে না। একবারে প্রত্যেকটা লোক, 109 জন লোক দেখতেছেন, একবারে 109 জন লোকে কমেন্ট করেন। আমি কিন্তু একবারে প্রত্যেকের কমেন্ট দেখতেছি, একবার প্রত্যেকটা লোকের কমেন্ট দেখতেছি। আচ্ছা, যারা কমেন্ট করছেন আস্তে আস্তে আমার কাছে রিপ্লে হয়ে বাসতেছে, সমস্যা নাই। এবার আমি বলি, তাহলে যেহেতু আমি ডাবল দ্বারা পাইছি 60টা, তার মানে এগুলা একটা অটোমেটিক প্রাসঙ্গিক, একটা অপ্রাসঙ্গিক, একটা প্রাসঙ্গিক, একটা অপ্রাসঙ্গিক, একটা প্রাসঙ্গিক, একটা অপ্রাসঙ্গিক, একটা প্রাসঙ্গিক, একটা অপ্রাসঙ্গিক। তাহলে এখানে ডাবল দ্বারা কয়টা? 60টা। এই 60টা দ্বারার ভিতরে প্রাসঙ্গিক কয়টা আর অপ্রাসঙ্গিক কয়টা আমারে বলেন। তার মানে প্রাসঙ্গিক 60টা, অপ্রাসঙ্গিক 60টা। যেরকম 24-এ প্রাসঙ্গিক আছে, 26-এ প্রাসঙ্গিক আছে, 27-এ প্রাসঙ্গিক আছে, 30-এ প্রাসঙ্গিক আছে, মানে 60টা প্রাসঙ্গিক। আবার অপ্রাসঙ্গিক 24-এও আছে, 26-এও আছে, 27-এও আছে, 30-এও আছে। তার মানে 60টা দ্বারার ভিতরে 60টা প্রাসঙ্গিক, 60টা অপ্রাসঙ্গিক। এতটুকু ক্লিয়ার? হোসাইন আমির কমেন্ট করছে 60টা, ভেরি গুড, আমি এটা চাইতেছি। ওই যে দিদারও খুব সুন্দর কমেন্ট করছে, প্রাসঙ্গিক 60টা, অপ্রাসঙ্গিকও 60টা, ভেরি গুড। তার মানে যেহেতু 60টা ডাবল দ্বারা, 60টার ভিতরে 60টা প্রাসঙ্গিক, 60টা অপ্রাসঙ্গিক। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা সবাই। এখন এই 24 থেকে 30-এর ভিতরে 3টা সিঙ্গেল দ্বারা বাকি আছে। একটা হলো 25, একটা হলো 28, একটা হলো 29। খেয়াল করেন, সিঙ্গেল দ্বারা বাকি আছে হলো 3টা, 25, 28, 29। এই 3টা ধারার মধ্যে ওইদিকে কিন্তু প্রাসঙ্গিক 60টা, অপ্রাসঙ্গিক 60টা পাওয়া গেছি। এখন সিঙ্গেল যে 3টা ধারা আছে, সিঙ্গেল ধারাগুলা কি কি একটু কমেন্ট করেন তো। সিঙ্গেল ধারাগুলা কি কি? তিনটা সিঙ্গেল ধারা আছে বাকি, কি কি বলেন তো। হ্যাঁ, শাওন কমেন্ট করছে, মিঠুন কমেন্ট করতেছে, নজরুল ইসলাম কমেন্ট করছে, হোসাইন আমির কমেন্ট করতেছে। 25, 28, 29 এই 3টা ধারা সিঙ্গেল বাকি আছে। এদের এখনো বিয়ে শাদী হয় নাই। কথা কি বুঝতেছেন? এরা হইলো সিঙ্গেল, আমার মতো সিঙ্গেল। আর বাকি যে একটু আগে যে সাইডটা পড়াইছি, সাইডটা মানে দুইটা করে এরা হলো মিঙ্গেল, বিয়ে হয়ে গেছে এদের। আচ্ছা, এই যে 3টা সিঙ্গেল ধারা আছে, এই 3টা সিঙ্গেল ধারার মধ্যে 25 ধারাটা হইল কি বলেন, পুরুষ না মহিলা বলেন তো? 25 ধারা তিনটা ধারার মধ্যে 25 ধারা, 28, 29। এই 3টা ধারার মধ্যে 25 ধারাটা হইল পুরুষ নাকি মহিলা? অ্যাবসলিউটলি রাইট, মহিলা ধারা। আরে কিসের পুরুষ? মহিলা। 25 ধারাটা হইল মহিলার দ্বারা। নেগেটিভ চিন্তা আপনার সবসময় মাথায় থাকে। 25 হইল নেগেটিভ, মানে অপ্রাসঙ্গিক, মহিলা। তাহলে 25 দ্বারা হইল মহিলার দ্বারা, নেগেটিভ চিন্তা ভাবনা, মানে অপ্রাসঙ্গিক।
আর 28 29 হলো প্রাসঙ্গিক মানে পুরুষ। ওরা সবসময় পজিটিভ চিন্তা করে। না না, পুরুষও হইতে পারে, মহিলা হইতে পারে, আমি ক্লিয়ার করে দিছি। 25 ধারা হইল মহিলা নেগেটিভ মানে অপ্রাসঙ্গিক। 28 29 পাইলাম পুরুষ পজিটিভ। ক্লিয়ার? তাহলে যে সিঙ্গেল তিনটা ধারার মধ্যে সিঙ্গেল যে তিনটা ধারা আমরা পড়লাম, এই সিঙ্গেল তিনটা ধারার মধ্যে প্রাসঙ্গিক কয়টা আর অপ্রাসঙ্গিক কয়টা বলেন? সিঙ্গেল যে তিনটা ধারা, এই তিনটার মধ্যে প্রাসঙ্গিক কয়টা আর অপ্রাসঙ্গিক কয়টা আর প্রাসঙ্গিক কয়টা? একটা হইল অপ্রাসঙ্গিক নেগেটিভ মহিলা মানুষ 25, আর প্রাসঙ্গিক হইল দুইটা 28 আর 29। হ্যাঁ, যে ওই যে এ কে এম জাহিদুল ইসলাম ও আগে ঠিক মতো ও লেখছে একটা অপ্রাসঙ্গিক দুইটা প্রাসঙ্গিক, ও ধারা হিসেব করে বলছে। আপনারা ওই 25 হিসাবে আগে বলবেন অপ্রাসঙ্গিকটা, আপনারা আগে অপ্রাসঙ্গিকটা বলবেন, সবাই আগে অপ্রাসঙ্গিক বলবেন, যেহেতু আগে হলো 25 অপ্রাসঙ্গিক। সবাই কমেন্টটা আবার একটু ঘুরে করেন, এভাবে লিখবেন একটা অপ্রাসঙ্গিক দুইটা প্রাসঙ্গিক, কারণ আগে তো 25, পরে না 28 29। দুইটা মহিলা কে বলছে? একটাই মহিলা নেগেটিভ চিন্তা আপনার করে 25 দ্বারা হেরে দিয়ে দিছি। 28 29 আমরা পুরুষ মানুষ নিয়ে নিছি। ওই যে নিজামুদ্দিন আউলিয়া লাইছে, নিজামুদ্দিন লাগছে 25 প্রাসঙ্গিক 28 29 অপ্রাসঙ্গিক। না 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 না, 25 অপ্রাসঙ্গিক, 28 29 হলো প্রাসঙ্গিক। ওই যে বৃষ্টি সুলতানা খুব সুন্দর করে লিখছে। একটা অপ্রাসঙ্গিক দুইটা প্রাসঙ্গিক, তার মানে 25 অপ্রাসঙ্গিক 28 29 প্রাসঙ্গিক। আচ্ছা, তাহলে এই 24 থেকে 30 ধারার মধ্যে টোটাল কয়টা ধারা প্রাসঙ্গিক আমার একটু বলেন তো? চব্বিশ থেকে 30 ধারার মধ্যে টোটাল কয়টা ধারা প্রাসঙ্গিক এবং কি কি ধারাগুলো একটু লিখে দেন। চব্বিশ থেকে 30 ধারার মধ্যে কয়টি ধারা প্রাসঙ্গিক ও ধারাগুলো কি কি? না না, 6টা ধারা লিখলাম, আমি ধারাগুলো জানতে চাইছি কি কি ধারা। দেওয়ান শাকিল, তুমি আমি প্রশ্ন করছি প্রাসঙ্গিক, আওলায় না, অপ্রাসঙ্গিক বলি নাই। প্রাসঙ্গিক তো ডাবল ছিল 4টা আর সিঙ্গেল পাইছি 2টা, 6টা হবে। 5টা কেমনে হয়? 4 2 যোগ 6। একটু ধারাগুলা কি কি লেখেন এই। শেফা কি লেখছে? শেফা লাগছে 6টা, 24 26 27 28 29 30। শেফা তুমি পাস। বৃষ্টি 24 26 27 28 29 30, বৃষ্টিও পাস। রাকিব হাসান লেখছে 24 26 27 28 29। রাকিব তুমি 30 লেখো নাই কেন? তুমি লেখছো 6টা কিন্তু 30 ধারা লেখো নাই। হুসাইন আমিন লেখছে 24 26 27 28 29 30, পাস। জুবাইর লেখছে 24 26 27 28 29 30, জুবাইরও পাস। 24 26 27 28 29 30, জহির রুবেলও পাস। বাবুল হোসেন 24 26 27 28 29 30, বাবুলও পাস। মোমেন তরফদার পাস। তনিমা লিমা পাস। মিঠুন পাস। অনুরাগ পাস। শ্রীবিধান দাস পাস।
রুহুল আমিন পাস। শাওন ধারা লাগছে 6টা, আবার মোট লাগছে 8টা। শাওন পাস 6টা হইলে। আলামিন পাস। মুক্তি পাস পাস পাস। আল আমিন আকন লেখছে 24 থেকে 30। আল আমিন আকন ফেল। রবিউল ইসলাম রাজু 24, 26, 26, 26, 27, 27, 28, 28, 30, 30। রবিউলও ফেল। তুমি তো ধারা লেখছো 12টা, তোমার কি 12টা বলছি? দিদার 24, 26, 27, 28, 29, 30 পাস। কেন আসছো? দিদার পাস। জান্নাত এরা মোটামুটি সবগুলাই পাস করছে। বাংলা আলাপ হইল 25 বাদ দিয়া সব প্রাসঙ্গিক। খেয়াল করছেন? 25 বাদ দিলে সবই প্রাসঙ্গিক। আচ্ছা, এখন চলে আসি আমরা অপ্রাসঙ্গিক কি কি আছে। অপ্রাসঙ্গিক ডাবল দ্বারা আছে 60টা, 24, 26, 27, 30। ওইটি ডাবল দ্বারা যেহেতু 60টার ভিতরে প্রাসঙ্গিক 60টা, অপ্রাসঙ্গিক 60টা, তার মানে 60টা অপ্রাসঙ্গিক পাইছি। লগে যোগ হয়েছে 25 দ্বারা। টোটাল অপ্রাসঙ্গিক ধারা হইল তাহলে 5টা। তোমার কমেন্ট 100% ফোসাইছে। কে বলছে ফোসাই নাই? তোমার কমেন্ট 100% ফোসাইছে শাহিন হাওলাদার। তাহলে টোটাল ধারা হইল অপ্রাসঙ্গিক হইল 5টা ধারা। কি কি? 24 অপ্রাসঙ্গিক, নেগেটিভ যদি বলি আমরা। 25 অপ্রাসঙ্গিক। 26 যেহেতু ডাবল, এখানেও একটা অপ্রাসঙ্গিক। 27 যেহেতু ডাবল, এখানেও একটা অপ্রাসঙ্গিক। 28 আর 29 বাদ। 28 যেহেতু সিঙ্গেল, 29 সিঙ্গেল, ওটা প্রাসঙ্গিক ঘরে চলে গেছে। 30 যেহেতু ডাবল, 30-এর একটা অপ্রাসঙ্গিক। তাহলে 5টা। 24, 25, 26, 27, 30। আপনারা কেউ মুখস্থ করেন না, বুঝবেন। বুঝলে ভালো হবে, নাহলে বিপদে পড়বেন। তাহলে পরীক্ষা যদি আসে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, তাহলে ধারা হবে 6টা। যদি প্রশ্ন করে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক, তাহলে ধারা হবে 5টা। ক্লিয়ার? এই দুইটা প্রশ্নের উত্তরকে আমরা ক্লিয়ার বুঝছি। বাংলা পড়া কি হেরা পারি না, কিন্তু এই প্রশ্ন আসলে যে দুইটা ধারা হবে, এই দুইটা প্রশ্নের উত্তরের ধারাগুলো কি আমরা পারি এখন? তাহলে আমি যদি প্রশ্ন করি স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক মানে পজিটিভ, তাইলে হবে 24 একটা পজিটিভ, 25 তো নাই, একটা সিঙ্গেল, এটা আবার নেগেটিভ, এটা বাদ। 26 পজিটিভ, 27 পজিটিভ, 28, 29 সিঙ্গেল, কিন্তু এটা এমনি পজিটিভ। ঠিক আছে, 30 তো ডাবল, একটা পজিটিভ অটো। তাহলে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক 6টা ধারা। আবার স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক 5টা ধারা। আমরা কি একবারে আল্লাহরে হাজির নাজির করে একটা ইমানদারি বলবেন, বিশ্বাস করেন, মিথ্যা কথা বলবেন না। আমরা কি সবাই পারি? আরেকটা না, কালকে পুরাতন ক্লাসটা আবার বারবার দেখবো, দেখা তারপর আমরা মুখস্থ করবো, তাহলে কিন্তু হবে না। এই গেল একটা ইমানদারি বলেন। যারা বুঝেন নাই, আমি তো যারা বুঝেন নাই তাদের তো ভিতরে খবর হয়ে গেছে কেন বুঝেন নাই। আপনারা যে কজন বুঝেন নাই, সবাই তো 100% বুঝে নাই। 116 জন লোক ক্লাস দেখতেছে, 10-15 জন 20 জন আছে যারা বুঝে নাই। আপনি নিজের প্রশ্ন করেন, আপনি কি আমার পুরো কথাটা এই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শুনছিলেন? শুনেন নাই। আপনি আমার ক্লাসটা যখন বাঁচতেছিল, আপনি এদিক সেদিক তাকাইছেন, মানে ব্রেনটা আপনি যেদিকে তাকাইছিলেন ওই দিকে নিয়ে গেছেন, আমার পড়ার দিকে নেন নাই। এই কারণে 20-30 জন লোক পারবে না, নাইলে এখানে 90 জন লোক আমার কথাটা ক্লিয়ার পারবে। তার মানে আপনি যদি কথাটা বুঝেন, আমার দিকে মনোযোগ দেন, তাহলে কিন্তু খুব সহজ। আর না মনোযোগ দিলে কিন্তু একবারে শেষ। তাহলে এই দুটা প্রশ্নকে আমরা সবাই পারি? প্রত্যেকে কমেন্ট করেন আপনারা বুঝতে পারছেন কিনা। মিথ্যার আশ্রয় কেউ নিয়েন না,
একবার ইমানদারি বলবেন যে স্যার বুঝছি অথবা বুঝি না। আম্মু বাবা আচ্ছা আচ্ছা তাহলে কি ক্লিয়ার সবাই? আচ্ছা এ গেল এক। এখন এই মশা নিয়ে একটা গল্প মনে হয়েছে। আমি যখন 2015 সালে পড়ালেখা করি রামপুরা টিভি সেন্টারের ভিতরে একা একটা পকেট রুমে, তখন আমি কিন্তু পায়ের ভিতরে ক্যারেস্তের লাগিয়ে পড়ছি। তো আমি ক্যারেস্তের লাগাইতাম না কেন, আমি আবার যে জিনিসটা যখন করি একবারে খুব গুরুত্ব সহকারে করি। তো আমি যখন এই ক্লাস মানে পড়তে বসছি, আমি কিন্তু খেয়াল করি না, সকালে দেখি আমার পায়ের কাছে অনেক ফিফড়া ঘুরে। কিন্তু ফিফড়া ঘুরে কেন? পরে দেখবো যে মশায় আমার রক্ত খেয়ে ওরা যে পড়ে আছে, তো এই ফিফড়া এগুলা খাইতো আর কি। পরবর্তীতে আমি পায়ের ভিতরে ক্যারেস্তেল মাইখা তারপরে পড়তে বসতাম। কেন? কারণ কয়েলের মাথা ব্যথা করতো, কয়েল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমার পক্ষে ভালো লাগতো না। পরে আমি কেরোসিন তেল কিনে নিয়ে আসছিলাম। অটোমোস কিনতাম না, অটোমোসে ইয়া আছে, বিভিন্ন কেমিক্যাল আছে, ক্যারেস্তেল পায়ের ভিতরে মেখে তারপর পড়তে বসতাম। ঠিক আছে? তারপরে টুকটাক মশা কামড়াইতো, আর আমার মশা কামড়াইলে আমি, মশা কামড়ে মানুষ মারতে পারে না ডেঙ্গু মেঙ্গু না হইলে, এই জন্য আমি এটার অত গুরুত্ব দিতাম না, পড়ার বেশি বেশি গুরুত্ব ছিল। এই যে আমার এখানে মশারা মশা যে ফুলে গেছে, কিন্তু বিশ্বাস করেন আমার টেনশন ছিল কখন আমি এই সেট আপটা আপনার মাথায় ঢুকাবো। তার মানে আপনি মনে করেন না যে আমি কাল হুতাশে পড়াইতেছি আর আপনি গুরুত্ব দিতেছেন, বিষয়টা এরকম না। আপনারও গুরুত্ব আছে, আমারও গুরুত্ব আছে। আমি মনে করি আমার চেয়ে আপনার গুরুত্বটা বেশি হওয়া উচিত। আচ্ছা যাই হোক, তাহলে এই সেট আপটা তো মোটামুটি ক্লিয়ার নাকি? পরীক্ষা যদি প্রশ্ন আসে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক, আমরা এই দুইটা প্রশ্ন উত্তর ক্লিয়ার পারি। আচ্ছা এখন আমি এই যে 24, 25, 26, 27, 28, 29, 30 এই যে 7টা ধারা আছে, এই 7টা ধারার আমি একটু ন্যারো করে ফেলবো, মানে একটু কমিয়ে দিব। বলো মা। আচ্ছা এই ধারাগুলোর আমি একটু কমিয়ে দিব। কমিয়ে এখন আমি 3টা ধারায় নিয়ে আসবো। 25, 26, 27 এখানে কয়টা ধারা? 3টা। 25, 26, 27 এখানে 3টা ধারা। আচ্ছা সবাই আমার একটু পুলিশ বানানটা একটু লেখা দেন তো। পুলিশ এভাবে লিখবেন, পরশিকা পু, একটা স্পেস, তারপর লরশিকা লি, এরপর একটা স্পেস, তারপরে তালিবাস স। এই পুলিশ শব্দটা আমার 3টা অক্ষরে ভাঙ্গা ভাঙ্গা স্পেস দিয়ে দিয়ে একটু লিখে দেন। না 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 একসাথে না। পর ওই যে শাওন যেভাবে লাগছে, ওই যে শাওন, হুসাইন, আমির, এরা যেভাবে লাগছে যে বৃষ্টি সুলতান, এই মেয়েটা মনে খুব ভালো করবে। ও সম্ভবত ঢাকা জেলায় আছে আমি যদি ভুল না করি। আর মনে হয় সাইফুল ভাই ওর বিষয়ে রিকমেন্ড করছিল মনে হয়। বৃষ্টি বিষয়টা কিরকম? আচ্ছা এখন আপনারা যে কমেন্ট করছেন একটু তাকে দেখেন তো, পুলিশ লিখতে কয়টা অক্ষর ব্যবহার করা হয়েছে? এই পুলিশে কয়টা অক্ষর? 3টা। পুলিশে কয়টা অক্ষর? পুলিশ লিখতে কয়টা অক্ষর?
তিনটা অক্ষর। 25 বানান প সরসিকাসি তালিব ভাষ্য, মানে প চন্দ্রবিন্দু সরসিকাসি তালিব ভাষ্য 25। পুলিশ বানানো ফ দিয়া, 25 বানানো প দিয়া। পুলিশ বানান প দিয়ে, 25 বানান প দিয়ে। পুলিশ লিখতে প দিয়ে, 25 লিখতে প দিয়ে। পুলিশ লিখতে 3 অক্ষর, ধারাও 3টা, 25, 26, 27। ক্লিয়ার? তাহলে পুলিশ বানান প দিয়ে, 25 বানান প দিয়ে। পুলিশ লিখতে 3 অক্ষর, ধারাও 3টা, 25, 26, 27। এই 3টা ধারার মধ্যে আমাকে কেউ কি একটু বলতে পারবেন 25, 26, 27 এই 3টা ধারার মধ্যে প্রাসঙ্গিক কোন ধারাগুলো, অপ্রাসঙ্গিক কোন ধারাগুলো একটু কমেন্টে লিখে দেন। 25, 26, 27 এই 3টা ধারার ভিতরে তো পজিটিভ আছে, নেগেটিভ আছে। ধরেন 25 হলো সিঙ্গেল ধারা, 26 ডাবল ধারা, 27 ডাবল ধারা। তাহলে এই যে 25, 26, 26, 27, 27 এই যে 3টা ধারার সিঙ্গেল ডাবল আছে, এর ভিতরে প্রাসঙ্গিক কোন কোন ধারা, অপ্রাসঙ্গিক কোন কোন ধারা আমার একটু লিখে দেন। মানে প্রাসঙ্গিক ধারা এখানে কয়টা আর অপ্রাসঙ্গিক ধারা এখানে কয়টা। হুতাশে প্রশ্ন উত্তর লিখবেন না, আগে প্রশ্ন বুঝেন তারপর লিখবেন। যারা লেখছেন আপনারা দেখেন এখানে আপনাদের সেই, যেমন আমি বলি এখন রাগ করবে, এই যে হুসাইন আমির যে কমেন্ট করছে হ্যাঁ ভুল লেখছে, মনে করেন হ্যাঁ ফেল। আবার এই যে শাওন যেটা লেখছে শাওনও ফেল। কিন্তু আবার ওই যে এই যে গাজীপুর মেট্রোতে বাবুল হোসেন যে লেখছে ও আবার পাশ করছে। ও প্রাসঙ্গিক লেখে 2টা ধারা লেখছে, কি কি 26, 27, আবার অপ্রাসঙ্গিক লেখছে 25, 26, 27। আমি এভাবে উত্তরটা চাইছি। এরপর আহসান লেখছে 25, 26, 27 অপ্রাসঙ্গিক, কিন্তু সে প্রাসঙ্গিক ধারা লেখে নাই। রাকিবুল ইসলাম মঞ্জু কি করছে 26, 27 প্রাসঙ্গিক লেখছে, আবার 25, 26, 27 যে অপ্রাসঙ্গিক আছে এটা সে লেখে নাই, তার মানে সে প্রশ্ন বুঝে নাই। মোমেন তারাবদার একই অবস্থা, 25 অপ্রাসঙ্গিক, 26, 27 প্রাসঙ্গিক লেখছে, কিন্তু 26, 27 তো আবার অপ্রাসঙ্গিক আছে। এই জন্য আমি বলি আগে প্রশ্ন আগে বুঝবেন তারপরে লিখবেন। এই যে অনেকে প্রশ্ন না বুঝে লিখতেছে। 25, 26, 27 এখানে ভাঙলে 5টা ধারা হয়। 25 একটা, 26 2টা, 27 2টা, 60 25 একটা, টোটাল 5টা ধারা। 5টা ধারার মধ্যে 3টা হইলো অপ্রাসঙ্গিক, 2টা হইলো প্রাসঙ্গিক। তাহলে আমরা আগে সবসময় প্রাসঙ্গিক লিখবো, পরে অপ্রাসঙ্গিক লিখবো। সেই হিসাব করলে 26, 27 প্রাসঙ্গিক, 25, 26, 27 অপ্রাসঙ্গিক। এইভাবে উত্তরটা আগে প্রাসঙ্গিক লিখবেন। এই যে শাওনের এখন তাল আসছে, এখন ঠিকভাবে লেখছে শাওন। 25, 26, 27 এত অপ্রাসঙ্গিক, কিন্তু আমরা আগে প্রাসঙ্গিক শব্দটা ব্যবহার করব। ওই যে নিজামুদ্দিন এমডি নজরুল ইসলাম খুব সুন্দর করে লিখছে যে 26, 27 প্রাসঙ্গিক, 25, 26, 27 অপ্রাসঙ্গিক, এভাবে লিখবেন। আগে প্রাসঙ্গিক লিখবেন, তারপরে অপ্রাসঙ্গিক লিখবেন। কার্তিক চন্দ্র কর্মকার কি যে লেখছে না লেখছে আউলিয়া লেখছে। আগে প্রাসঙ্গিক লিখবেন, তারপরে অপ্রাসঙ্গিক। আগে পজিটিভ, তারপরে নেগেটিভ গুলো লিখবেন। যারা একবার লেখছেন তারা আবার ঠিক করে লেখেন। আরিফ হোসেন তুমি আবার ঠিক করে লেখো। তাই মা দেখি করে ব্যথা হচ্ছে কিভাবে? মানে 25, 26, 27 এখানে যে 3টা মূল ধারা, এই 3টা মূল ধারা ভাঙাইলে তো 5টা ধারা হয়। তো 5টা ধারার মধ্যে 2টা প্রাসঙ্গিক। এই যে বৃষ্টি সুলতান খুব সুন্দর করে লিখছে। এরপরে আমাদের ও এইভাবে লাগছে প্রাসঙ্গিক 26, 27 অপ্রাসঙ্গিক 25, 26, 27 সুন্দর হয়েছে। এমডি বদিউজ্জামান কি ওয়াসিম ওর লেখাটা সুন্দর হয়েছে। তারপরে আমাদের আমিন খান, হ্যাঁ চমৎকার হয়েছে আমিন খানের। এ কে এম জাহিদুল ইসলাম ওটাও খুব চমৎকার হয়েছে।
সাইফুল সাগর সুন্দর হয়েছে, এবার ঠিক আছে সবার। বিকাশ রাজ ও সুন্দর আছে, স্যারা যত সুন্দর ওর লেখাও তত সুন্দর। হ্যাঁ লাবণী রহমান, হ্যাঁ সুন্দর হয়েছে লাবণীরটা। হ্যাঁ জান্নাত তোমারটা ঠিক আছে। আমি কিন্তু ক্লাস করতেছি বাবা। তাহলে কি পাইলাম? প্রাসঙ্গিক পাইলাম 2টা, অপ্রাসঙ্গিক পাইলাম 3টা। আচ্ছা, এখানে 2টা প্রশ্ন পরীক্ষায় আসবে। পুলিশের নিকট, এই পুলিশের নিকট বা পুলিশের হেফাজতে পুলিশ শব্দটা যদি না থাকে, মানে পুলিশের নিকট অথবা পুলিশ হেফাজতে যদি শব্দটা না থাকে, তাহলে বুঝবেন কেন্দ্রীয়ভাবে 24 থেকে 30-এর হয় পজিটিভ নাইলে নেগেটিভ চাইছে। আর যদি প্রশ্ন করে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামির স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক, তার মানে আসামি কার হেফাজতে আছে? পুলিশের হেফাজতে আছে। তাহলে পুলিশের হেফাজতে নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে প্রাসঙ্গিক হবে 26-27, আর অপ্রাসঙ্গিক আসলে হবে 25-26-27। এটা কি ক্লিয়ার? প্রশ্নটা হবে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামির স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক। এই প্রশ্নের অর্থ হইল বুঝাইছে যে আসামিটা পুলিশ হেফাজতে ছিল। আর এমনি যদি প্রশ্ন করে যে আসামির দেওয়া স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক, তাহলে আসামি পুলিশের কাছে ছিল না, সে জেল হাজতে ছিল অথবা অন্য কোথাও ছিল। কথা কি ক্লিয়ার? যদি পরীক্ষায় প্রশ্ন আসে পুলিশ হেফাজতে, পুলিশ আসলে না, শব্দ হবে পুলিশ হেফাজতে অথবা পুলিশের আওতায় অথবা পুলিশের নিকট, যেভাবে প্রশ্ন করুক এইভাবে যদি কথাগুলো বলে তাইলে হবে 25-26-27। এখান থেকে হয় পজিটিভ নাইলে নেগেটিভ। না, কোনো রিকোয়েস্ট আসে নাই। তাহলে কি ক্লিয়ার? পরীক্ষার তলে আমাদের 4টা প্রশ্ন আমরা আজকে শিখলাম। 1 নম্বর প্রশ্ন, আসামির দেওয়া স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক। কথাগুলা বুঝেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে একজন আসামির স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক, তাহলে কেন্দ্রীয় ভাবে চাইছে। কেন্দ্রীয় ভাবে বলতে বুঝাইছে 24 যেহেতু প্রাসঙ্গিক, 24, 26, 27, 28, 29, 30। আবার যদি প্রশ্ন করে স্বীকারোক্তি কখন আদালতে অপ্রাসঙ্গিক, তাহলে এখানে পুলিশের কথা উল্লেখ নাই, তাহলে এখানেও কেন্দ্রীয়ভাবে নেগেটিভ চাইছে 24, 25, 26, 27, 30। এখন প্রশ্ন করছে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামি স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক। সব স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক, কিন্তু প্রশ্নটা করছে পুলিশ হেফাজতে নিয়ে। তাহলে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামি স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক। পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামির স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক। তাহলে এখানে আসামিটা কার কাছে? পুলিশের কাছে। আর কি প্রাসঙ্গিক, তাহলে 26-27। আবার প্রশ্ন করছে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামির স্বীকারোক্তি কখন আদালতে অপ্রাসঙ্গিক। এখানে যে প্রশ্নটা করা হয়েছে এখানে চাইছে পুলিশের হেফাজতে যেহেতু অপ্রাসঙ্গিক মানে নেগেটিভ, এখানে হবে 25, 26, 27। এবার কি ক্লিয়ার?
পুলিশ হেফাজতে বা পুলিশের নিকট এই শব্দটা যদি না থাকে তাহলে কেন্দ্রীয়ভাবে চাইছে, আর এই শব্দগুলো যদি থাকে তাহলে পুলিশের নিকটটা চাইছে। আমরা কি প্রশ্নগুলো বুঝাতে পারছি? এখন সবার কাছে কি কাগজ কলম আছে? থাকলে প্রশ্নটা, না কাগজ কলম লাগবে না, সবাই বুঝছে প্রশ্ন। এই 4টা প্রশ্ন আমি গ্রুপে লিখে দিয়ে দিব, আপনারা আবার একটু বুঝেন। প্রশ্ন হইল স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক? এটা ধারাগুলো লেখেন তো। এই প্রশ্ন করেছে, আপনারা উত্তর লেখেন, শুধু ধারাগুলো লিখবেন। স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক? সবাই একটু লেখেন, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক? আচ্ছা, এরা উত্তর সবাই ক্লিয়ার। সেকেন্ড প্রশ্ন, পুলিশ হেফাজতে থাকাকালীন সময়, আবার এই যে শেফা রহমান এখানে 26-27 কই পাইছে? আচ্ছা, এখন 1 নম্বর প্রশ্ন সবাই দিলেন। হুসাইন আমির, ও আচ্ছা 24 লেখছে। সেকেন্ড প্রশ্ন, পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামির স্বীকারোক্তি কখন আদালতে প্রাসঙ্গিক? শেফা রহমান 24, 26, 27, 28, 29, 30 হবে। তুমি 28, 29 দেও নাই, তার মানে তুমি এই পুরা ক্লাসটা গোলে এলাইছো, তুমি কিছুই বুঝো নাই। তার মানে তুমি এই ক্লাসটা গুরুত্ব সহকারে শুনো নাই। ভেরি গুড, তার মানে আমি আপনাদেরকে আটকাইতে পারিনি, আপনারা প্রশ্ন বুঝছেন। আমি এইবারও প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিক করছি ওই যে পুলিশের কাছেই। আচ্ছা, তার মানে এই 2টা প্রশ্নের উত্তর কি আপনারা বুঝছেন সবাই? একটা হলো স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। সেকেন্ড প্রশ্ন করছি স্বীকারোক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। এই 2টা প্রশ্ন কি আপনারা ক্লিয়ার বুঝছেন? এই 2টা প্রশ্ন কি সবাই ক্লিয়ার বুঝছি? এখন হলো সেকেন্ড পার্ট, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক। এটা উত্তর ধারাগুলো লেখেন। স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক, ধারাগুলো লেখেন।
হ্যাঁ, এটার উত্তর ঠিক আছে। স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক? 24, 25, 26, 27, 30। অ্যাবসলিউটলি রাইট, এভাবে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, এটাই ঠিক আছে। এবার হলো 4 নম্বর প্রশ্ন। পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামি স্বীকারোক্তি কখন আদালতে অপ্রাসঙ্গিক? পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামি স্বীকারোক্তি কখন আদালতে অপ্রাসঙ্গিক? এটা হলো 4 নম্বর প্রশ্ন। এটার উত্তর কি হবে? পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামি স্বীকারোক্তি কখন আদালতে অপ্রাসঙ্গিক? এখানে 25, 26, 27 এই 4টা প্রশ্ন এখন ক্লিয়ার। আমি আর 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে ব্যয় করব। প্লিজ 5টা মিনিট আমার একটু সময় দেন, যাইয়েন না। অনেকে চলে গেছে, 116 জন ছিল, 15 জন চলে গেছে, 100 জন লোক আছে। একটু প্লিজ কেউ যাইয়েন না, একটু প্লিজ। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি। আমি নাম বলবো না, অনেক কিন্তু নাম করা স্যাররা পড়ায়, একবারে নামি দামি যে সমস্ত স্যাররা পড়ায় আপনাদের, তারা তো জুমে ক্লাস করায়। আপনাদের কাছে কি মনে হয় ওই জুমে কি 100 জন লোক একসাথে অ্যাটেন্ড করতে পারে? বা ওই জুমে কি 100 জন লোক দেখা যায়? আমার কাছে মনে হয় আমার না সবচেয়ে বেশি ছাত্র। আপনারা কাছে কি মনে হয়? স্টুডেন্ট কি আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় না আপনার কাছে? আমি তো বিভিন্ন স্যাররা যখন জুমে ক্লাস করার পর এটা গ্রুপে পোস্ট করে ফেসবুকে দেয়, তখন তো আমি দেখি কই না দেখি টোটাল কয়জন লাইভে আছে। তখন আমি দেখি কত সর্বোচ্চ 30 জন 40 জন হয়, আর বেশি দেখি না। বা সর্বোচ্চ 50 জন কই না দেখি আমি। কিন্তু আমার তো এখনো অলরেডি লাইভে 102 জন আছে। আরে তুলি বলো ওখান থাকতে না আসে। আচ্ছা, লাস্ট একটু আপনাদের কাছে আমি আপনাদের কাছ থেকে একটু টাইম নিব। একটু টাইম নিয়ে 5 মিনিট একটু টাইম নিয়ে আমি শেষ করে দিব। অনলি 5 মিনিট আমার একটু রিকোয়েস্ট রাখেন প্লিজ। 5টা মিনিট কি একটু দেখেন। আপনারা আমাকে একটু এখন এইভাবে লিখে দিবেন, প্রাসঙ্গিক আদালতে এই কয়টা ধারা, অপ্রাসঙ্গিক আদালতে এই কয়টা ধারা, প্রাসঙ্গিক পুলিশের নিকট এই কয়টা ধারা, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক পুলিশের নিকট এই কয়টা ধারা। এই 4টা প্রশ্ন উত্তর একটু লিখে দেন। আমি সেকেন্ড হয়েছি, সরাও। আমি সেকেন্ড হয়েছি, লাগে দাও। ইমিগ্রেশন যে আমাদের ট্রেনিং হয়েছে, সেখানে আমরা 57 জন লোক ট্রেনিং করেছি। 57 জন লোকের মধ্যে আমরা ডিপার্টমেন্টে ছিলাম হইল 8 জন, বাকি 51 জন 49 জন লোক ছিল ডাইরেক্ট অফিসার। ডাইরেক্ট অফিসারের মধ্যে সব হলো বিভিন্ন ইউনিভার্সিটি সহ বিভিন্ন নামি দামি স্টুডেন্ট। আমরা ছিলাম একমাত্র ডিপার্টমেন্টের 8 জন। 8 জনের মধ্যে এই টোটাল 57 জন যে ইমিগ্রেশন 2 মাস ট্রেনিং করার পর যে পরীক্ষা হয়েছে বিভিন্ন ইংলিশের উপরে, এরপরে ভাইবার উপরে, লিখিত পরীক্ষা, স্পট টেস্ট, প্রেজেন্টেশন, এটা সেটা মিলে ওখানে আমি কেন্দ্রীয় মেধা তালিকায় 2 নাম্বার হয়েছি। একজন জানতে চাইছে আপনি কয় নাম্বার হয়েছেন? আমি কেন্দ্রীয় মেধা তালিকায় 2 নাম্বার হয়েছি। এই সব মানে সব ডাইরেক্ট অফিসারের মধ্যে। এই তাহলে আপনারা একটু এই ফাঁকে একটু কষ্ট করে লিখে দেন। ওই যে অলরেডি আমার সাউন্ড লিখে দিছে, ভাল লাগছে। প্রাসঙ্গিক আদালতে এই কয়টা ধারা, অপ্রাসঙ্গিক আদালতে এই কয়টা ধারা, প্রাসঙ্গিক পুলিশের নিকট এই কয়টা ধারা, অপ্রাসঙ্গিক পুলিশের নিকট এই কয়টা ধারা। শাওন, তুমি প্রাসঙ্গিক আদালতে 2, 4, 6টা হয়েছে, কিন্তু অপ্রাসঙ্গিক আদালতের শাওন তোমার একটা ধারা মিস গেছে, 24 ধারাটা মিস গেছে।
আমি কিন্তু আপনাদের কোনো কথার জবাব না নিয়া আপনাদেরকে পড়ানো, এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। জুমের ভিতরে আপনাদের আমার সাথে কথা বলেন, আমি আপনাদের সাথে কথা বলি, সেটা এক হিসাব। আপনারা কতটুকু খেয়াল করছেন কিনা জানি না, একা একা কথা বলা, একা একা কথা বলে একটা মানুষের বোঝানো যেটা কতটুকু ধৈর্যের বিষয়, এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আপনারা নিজে নিজে বিশ্বাস না হলে নিজেরা প্রমাণ দেখেন। আপনি যখন একটা লোকের সাথে কথা বলেন, যখন দেখবেন সে আপনার সাথে কথা বলে না, আপনার কিন্তু মেজাজ গরম হয়ে যায়। আপনি যখন একটা লোকের সাথে কথা বলেন, যখন সে কথা বলে না, তখন কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু এই মেজাজ গরম না হইয়া সর্বোচ্চ ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করে পড়া লাগে। ভাই বিশ্বাস করেন, খুব কঠিন বিষয়। ঠিক আছে, আর পানি তো 2-3 গ্লাস খাওয়া লাগে, আপনারা দেখছেন। আমার মান সম্মান একটু রাখেন প্লিজ। এবার আমি চাইতেছি, যেহেতু আমি বছর প্রথম থেকে শুরু করছি, আমি চাই অন্তত 100-র ভিতরে যদি আমার 50-60টা পোলা ভাই থাকে, একটু প্লিজ। শাওন, আমার কিন্তু 2 মাসের ট্রেনিং শেষ। তুমি চাইলে এখন আমার দাওয়াত দিলে আমি মাসুদ ভাই সব তোমার কাছে বেড়াইতে যাইতে পারি। না করবো না, তুমি দাওয়াত দিলে না করবো না। আর ওই যে তোমার এখানে মুশফিক নাকি একটা ছেলে আছে না, মাশফিক, ওর কি সমস্যা? ক্লাস করে না কি জন্য, একটু জিজ্ঞাসা তো। আচ্ছা, তোরা কি সবাই একটু লিখছেন? আমি একটু দেখি কে কে লিখছে। এর ভিতরে অনেকে লিখছে, আমি একটু নামগুলা বলি, ওদের ভালো লাগবে লিখলে, বললে ওরা ভালো লাগবে যে না আমরাও লিখছি যে স্যারে দেখছে। মাহে আলম, আমার পাশে একজন স্যার ক্লাস করে, মনোযোগ থাকে না, ওরে সরিয়ে দেন। এবার আসি এস এম শাওন, তুমি লিখছ। আমাদের কার্তিক চন্দ্র কর্মকার কি লেখছে না লেখছে কিছুই বোঝা যায় নাই। জুবাইর রহমান, তোমার এই এক লাইন লেখছো, আর বাকিগুলো লেখো না, সব লিখতে হবে একবারে। সাজাদুল ইসলাম শাকিল, তুমি পাশ করছো। হোসাইন আমির পাস। শাহিন আওলাদার পাস। হাসান মাহমুদ পাস, এমডি হাসান মাহমুদ আর কি। আমাদের জহির রুবেলও পাস। সোহেল খান বিরাজও পাস। লাবনী রহমান পাস। তারপরে আমাদের শফিউল সাগর পাস, পুরাতন লোক। দেওয়ান শাকির আমার পছন্দের ছাত্র, সেও পাস। বাবুল হোসেন আমার পুরাতন লোক, বাবুলও পাস। তারপরে আলামিন বিপি। তারপরে হাসিনা আমার পুরাতন লোক, হাসিনাও পাস। রুহুল আমিন হাওলাদার তালুকদার আমার পুরাতন লোক, কিন্তু এক পাট লেকচার লেখে নাই। মোমেন তারাবদার আমার প্রতিবেশী, আল্লাহ 30 দিন তার সাথে আমার সাথে দেখা হয়, সেও পাস। তারপরে মুদাসির হুসাইন পাস। রাকিব হাসান পাস। বৃষ্টি সুলতানা, আহসান, বিকাশ রাজ, আরিফ হুসাইন, ইখতিয়ার হুসাইন, তারপরে তন্নিমা লিমা, তারপরে নিপু মিদা, এ কে এম জাহিদুল ইসলাম, জুবাইর রহমান, তুমি এক লাইন লেখছো। এমডি মাহবুবুর রহমান, রবিউল ইসলাম রাজু, সাইমা ইসলাম, মিঠুন, মাসুদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, তারপরে নাজিম উদ্দিন, অনুরাধ আহমেদ, বদিউজ্জামান ওয়াসিম, তারপরে ফরহাদ হোসাইন, রবিউল ইসলাম, রাকিবুল ইসলাম মঞ্জু, তারপরে এমডি মাহবুব, মিজান খান, এস এম জুবায়ের, ফারুক আহমেদ, এরপরে সাজেদ ইসলাম। হ্যাঁ, এরা সবাই মোটামুটি সম্মানী, বেশিরভাগ লোক সম্মানী পরিশোধ করে দিছে। তার মানে সবাই পাস। দেখেন এই যে 88 জন লোক চলে আসছে, 116 জন লোক ছিল, 88 জন লোক চলে আসছে। তার মানে এদের জীবনে ঘুম হইলো সবার আগে। তাদের আগে ঘুমাইতে হবে, তারপরে হইলো পড়ালেখা, তারপরে হইলো র্যাঙ্ক। এটা হলো তাদের বিষয়। এখন কেমন লাগে বলেন? এখন কেমন লাগে বলেন? সবাই চলে গেছে, যে গেছে তার কপাল সে খাবে। আচ্ছা, মোটামুটি আমরা আজকে যে সেট আপটা দাঁড় করাইছি, এটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, এবার রুহুল আমিন তালুকদার, এবার ঠিক আছে। আজকে সেট আপ কি সবাই মোটামুটি ক্লিয়ার? সবাই কি আজকে সেট আপটা আমরা বুঝতে পেরেছি?
আচ্ছা, কালকে বৃহস্পতিবার, কালকে কিন্তু পড়ানো হবে। শুক্রবার দিন যে রাত্রে পড়াবো না, কালকে বৃহস্পতিবারে পড়াবো। আর আপনারা যারা মোটামুটি স্যালারি পেয়েছেন, সম্মান দেওয়ার মতো যদি চিন্তা ভাবনা থাকে, সম্মানী দিয়ে নিজের মাথা থেকে প্যারাটা শেষ করে দিয়ে, নাইলে নিজের মাথাতে একটা প্যারা থাকবে, কখন দেই পারলে সম্মানী সবাই পরিশোধ করে দিয়ে। বেশিরভাগ লোকে দিয়ে ফেলছে, এটা ভালো লাগার। অনেকে 30 তারিখ 31 তারিখে দিয়ে দিছে। ওই যে উত্তর এপিবিএন গ্রুপের ব্যাটালিয়ন গ্রুপের যে মেয়েগুলো আছে, ওরা 31 তারিখে সবাই দিয়ে দিছে মোটামুটি। তাহলে আজকে এতটুকুই। আগামীকাল বৃহস্পতিবার পড়ানো হচ্ছে, আর শুক্রবারের দিন যে রাত্রে আমাদের পড়া বন্ধ থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।